ফাইল নাম্বার 6। অস্থিত পৃথিবীর পরবর্তী অংশ, পৃষ্ঠা 21, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 3। নিচে প্রশ্নগুলির 5টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, পাতগুলো সঞ্চালিত হয় কেন? উত্তর, পাতগুলি সঞ্চালনের কারণ হিসেবে কতগুলো পদ্ধতি উল্লেখ করা হয়েছে। 1, ম্যাগমার উত্থান। অনেকে মনে করেন যে অপসারী পাত সীমানা বরাবর ম্যাগমার উত্থানের জন্য পাত দুপাশে সরে যায়, বা অনেকের মতে অপসারী পাত সীমানা বরাবর ডাইক সৃষ্টি হলে দুপাশে পাত ক্রমশ দূরে সরে যায়। 2, অভিকর্ষজ বল। ঊর্ধ্বমুখী পরিচালন স্রোত যেখানে দুটি পরস্পর বিপরীতমুখী পাতের সীমানায় পৌঁছায় প্রতিসারী সীমানা, সেখানে ম্যাগমা সঞ্চারিত হয়ে যে সামুদ্রিক শৈলশিরা গঠিত হয় তাকে পার্শ্বঢাল বরাবর অভিকর্ষজ বলের প্রভাবে পাতের সঞ্চালন হয়। 3, পরিচালন স্রোত। হোমসের মতে অ্যাস্থেনোস্ফিয়ারের সান্দ্র এবং পিচ্ছিল পদার্থ তাপ পরিবহনের মাধ্যমে হিসাবে পরিচালন স্রোত সৃষ্টি করে। এই পরিচালন স্রোত ঊর্ধ্বমুখী হয়ে দুদিকে ছড়িয়ে গেলে পাতের সঞ্চালন ঘটে। প্রশ্ন 2, পরিচালন স্রোত ও পরিচালন কক্ষ কি? পাতগুলির সঞ্চালনের ফলে পরিচালন স্রোতের যে ভূমিকা সর্বাধিক, আবার হোমসের মতানুযায়ী অ্যাস্থেনোস্ফিয়ারের সান্দ্র ও পিচ্ছিল পদার্থ তাপ পরিবহনের মাধ্যম হিসাবে পরিচালন স্রোত গঠন করে। পাতগুলির চাপে নিচে উত্তপ্ত গলিত পদার্থগুলো উপরের দিকে উঠে আসে এবং তারপরই দুপাশে ছড়িয়ে পড়ে। এভাবে দুটি পরিচালন কক্ষ কনভেকশন সেল তৈরি হয়। পাশাপাশি দুটি পরিচালন কক্ষ অবস্থান করলে ঊর্ধ্বমুখী অপসারী স্রোতের উপরে ভাসমান পাতগুলি পরস্পর থেকে দূরে সরে যায়, আবার নিম্নমুখী অভিসারী স্রোতের উপর ভাসমান পাতগুলি পরস্পরের দিকে এগিয়ে আসে। পৃষ্ঠা সংখ্যা 22। অপসারী পাত সীমানা কাকে বলা হয়? প্রশ্ন সংখ্যা 3, যে সীমানা বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় তাকে অপসারী পাত সীমানা বা প্রতিসারী পাত সীমান্ত বলা হয়। এই ধরনের পাত সীমানায় দুটি মহাসাগরীয় পাত ক্রমশ দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন ভূমিরূপ তৈরি করে। অপসারী পাত সীমানায় সাধারণত সামুদ্রিক শৈলশিরা সহ নতুন ভূত্বক গঠিত হয়, তাই একে গঠনকারী পাত সীমানাও বলা হয়। মধ্য মহাসাগরের শৈলশিরা এই অপসারী পাত সীমানায় সৃষ্টি হয়েছে। প্রশ্ন 4, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন? নিম্নলিখিত কারণে অপসারী বা প্রতিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। 1, দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য দুটি পাতের সংযোগস্থলের ফাটল বৃদ্ধি পায় এবং লাভা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক তৈরি করে। অপসারী পাত সীমানায় সমুদ্রবক্ষে বিস্তার ঘটে এবং এর জন্য সমুদ্রগর্ভে ফাটল দিয়ে যে লাভা বেরিয়ে আসে তা জমে শৈলশিরা আকার ধারণ করে, যা মধ্য আটলান্টিক শৈলশিরা। 3, অপসারী পাত সীমানায় দুটি পাত বিপরীতে সরে গেলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়, যেমন আফ্রিকার বৃহৎ রিফট ভ্যালি। প্রশ্ন 5, অভিসারী পাত সীমানা কাকে বলা হয়? যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে আসে তাকে অভিসারী পাত সীমানা বলা হয়। এই ধরনের পাত সীমানায় দুই ধরনের অবস্থা সৃষ্টি হয়। 1, অভিসারী নিমজ্জন। এক্ষেত্রে মহাসাগরীয় পাতটি ভারী হবার জন্য মহাদেশীয় পাতের নিচে ঢুকে যায় এবং এই জন্য সেখানে সমুদ্র খাতের সৃষ্টি হয়। 2, অভিসারী সংঘর্ষ কি? এক্ষেত্রে দুটি মহাসাগরীয় বা মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে আসে এবং সংঘর্ষে লিপ্ত হয়। একে পাত সীমানা ভাঁজ করে এবং দুটি পর্বত সৃষ্টি হতে পারে। প্রশ্ন 6, কিভাবে হিমালয়ের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? হিমালয় পর্বত যেখানে অবস্থান করছে সেই স্থানটি হলো দুটি মহাদেশীয় পাতের অভিসারী চলনের সীমানা, যেখানে ভারতীয় পাত এবং রুশীয় পাত পরস্পরের মুখোমুখি এগিয়ে আসছে। দেখা গেছে যে ভারতীয় পাত অতি দ্রুত গতিতে প্রতি বছর 16 সেন্টিমিটার ইউরেশীয় পাতের নিচে ঢুকে যাচ্ছে। এর ফলে দুটি পাতের মধ্যবর্তী টেথিস মহীখাতের পলি উত্থিত হয়ে হিমালয় পর্বত তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকরা মনে করেন যে মেসোজোয়িক যুগ পর্যন্ত ভারতীয় ভূখণ্ড আফ্রিকা, দক্ষিণ আমেরিকার সাথে অখণ্ড ভূমিভাগ হিসেবে অবস্থান করত। একে বলা হতো গন্ডোয়ানা ল্যান্ড। এরপর পরস্পর বিচ্ছিন্ন হয়ে ভারতীয় পাত তিব্বতীয় পাতের নিচে ঢুকে পড়ে এবং সেখানেই সৃষ্টি হয় পৃথিবীর উচ্চতম হিমালয় পর্বত। সুতরাং যতদিন পাতের চলন থাকবে ততদিন হিমালয়ের উত্থান হবে। প্রশ্ন 7, লাভা মালভূমি কিভাবে গড়ে ওঠে? ভূপৃষ্ঠের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা কোনো রকম বিস্ফোরণ না ঘটিয়ে লাভা রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এই সঞ্চয়ের ফলে ভূমিরূপ যখন মালভূমির আকার ধারণ করে তখন তাকে লাভা মালভূমি বলা হয়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি এক ধরনের মালভূমি। বারবার লাভা উদ্গীরণের ফলে এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে এসেছে, একে ডেকান ট্রাপ বলা হয়।
প্রশ্ন ৮, ভূ অভ্যন্তরস্থ শক্তি কয় প্রকার ও কি কি? ভূত্বক সর্বদা পরিবর্তনশীল, পরিবর্তন কখনো ভূপৃষ্ঠের বাইরের শক্তির প্রভাবে হয়, আবার ভূ অভ্যন্তরীণ শক্তির দ্বারাও নিয়ন্ত্রিত হয়। ভূ অভ্যন্তরস্থ শক্তি হয় দুই ধরনের, এক ধীর প্রক্রিয়া এবং দুই দ্রুত বা আকস্মিক প্রক্রিয়া। এক ধীর প্রক্রিয়া, এই প্রক্রিয়া ভূপৃষ্ঠে দুরকম ভাবে কাজ করে, যথা অনুভূমিকভাবে এবং উল্লম্বভাবে। মহীভাবক এবং গিরিজনী আলোড়ন এই ধীর গতির প্রক্রিয়া। দুই দ্রুত প্রক্রিয়া, ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি শক্তি ভূ অভ্যন্তরের শক্তির দ্রুত প্রক্রিয়া। পৃষ্ঠা 23, প্রশ্ন 9, সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলা হয়? যেসব আগ্নেয়গিরি থেকে এখনো অগ্নুৎপাত হয় তাকে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলা। এই আগ্নেয়গিরি দুই প্রকার, এক অবিরাম আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরি থেকে প্রায় সবসময় লাভা বের হয়, যেমন ইতালির ভেসুভিয়াস। দুই সবিরাম আগ্নেয়গিরি, এই ধরনের আগ্নেয়গিরি থেকে কিছুদিন অন্তর অন্তর লাভা বা আগ্নেয় পদার্থ নির্গত হয়, যেমন সিসিলি দ্বীপের এটনা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া ইত্যাদি। প্রশ্ন 10, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলা? যেসব আগ্নেয়গিরি থেকে বহু বছর অগ্নুৎপাত ঘটেনি কিন্তু ভবিষ্যতে আগ্নেয় উদগীরণ হতে পারে, অথবা কিছু সময় অন্তর অন্তর লাভা উদগীরণ হয়, তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। এই ধরনের আগ্নেয় উদগীরণের ফলে ক্ষয়ক্ষতি মাত্রা বাড়ে, যেমন ভারতে ব্যারন আগ্নেয়গিরি থেকে 1803, 1975, 1991, 1995 সালে অগ্নুৎপাত হয়। ভেসুভিয়াসও এই জাতীয় আগ্নেয়গিরি। প্রশ্ন 11, অগ্নুৎগমের সাথে পাত সীমানার সম্পর্ক কি? দুটি পাতের সংযোগস্থলেই সাধারণত অগ্নুৎগম হয়। এক অপসারী চলন, এই প্রকার চলনে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, সেজন্য মধ্যবর্তী দুর্বল অংশে লাভা সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। দুই অভিসারী চলন, এই প্রকার পাত চলনে দুটি পাত পরস্পরের মুখোমুখি চলে আসে এবং এই পাত সীমানায় যেখানে মহাসাগর মহাসাগর সংঘর্ষ হয় সেখানে প্রচুর অগ্নুৎপাত ঘটে। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাতটি ভারত মহাসাগরীয় পাতের নিচে প্রবেশের ফলে ইন্দোনেশিয়া দ্বীপসমূহ তৈরি হয়েছে। 3 নিরপেক্ষ পাত সীমানা, এক্ষেত্রে দুটি পাত সমান্তরালভাবে পাশাপাশি সঞ্চালিত হলে সেখানে চ্যুতি ও আগ্নেয়গিরি তৈরি হয়। প্রশ্ন 12, প্রতিটি পাত সীমানায় কি অগ্নুৎপাত হয়? হ্যাঁ, প্রতিটি পাত সীমানা বরাবর অগ্নুৎপাত হয়, তবে পাতের চলনের বেগ, গুরুত্ব প্রভৃতির উপর নির্ভর করে কখনো কখনো দুটি পাতের সংযোগস্থলে অগ্নুৎগম নাও ঘটতে পারে। যেমন দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে একটি পাত অন্য পাতের নিচে চলে যায়। ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের কারণে ভারতীয় পাতটি দ্রুত বছরে প্রায় 16 সেন্টিমিটার ইউরেশীয় পাতের নিচে নিমজ্জিত হচ্ছে। ফলে এই দুই পাতের মাঝে অবস্থিত টেথিস ভূমিকাতে সঞ্চিত পলি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত গঠন করেছে। এই অঞ্চলে ভূত্বক এতটাই গভীর যে ম্যাগমা ওপর পর্যন্ত পৌঁছতে পারেনি, তাই হিমালয় পার্বত্য অঞ্চলের কোনো আগ্নেয়গিরি নেই, কিন্তু এটা পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। প্রশ্ন 13, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস শহর দুটিতে বাস করা বিপজ্জনক কেন? সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস এই শহর দুটো আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে ট্রান্সফর্ম বা নিরপেক্ষ পাত সীমানায় অবস্থান করছে। এটি ক্যালিফোর্নিয়ার স্যান আন্দ্রেজ চ্যুতিরেখা বরাবর অবস্থিত। ক্যালিফোর্নিয়া উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেস চ্যুতি পূর্বে উত্তর আমেরিকা পাত এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় পাতের পাশাপাশি চলন এর জন্য ওই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এবং বিপজ্জনক। দেখা গেছে লস অ্যাঞ্জেলেস শহরটি সান ফ্রান্সিসকো শহরের দিকে প্রতি বছর 4 থেকে 5 সেন্টিমিটার করে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন 14, ভূমিকম্পের প্রধান তরঙ্গগুলো কি কি? ভূমিকম্পের প্রধান তরঙ্গগুলি হচ্ছে, এক প্রাথমিক বা পি তরঙ্গ। এই তরঙ্গের গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে প্রায় 5 থেকে 14 কিলোমিটার। প্রাথমিক তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি। 2 গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ, এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 3/5 থেকে 7.2 কিলোমিটার। এই তরঙ্গের গতিবেগ পি তরঙ্গের চেয়ে কম হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা পি তরঙ্গের চেয়ে বেশি। 3 পৃষ্ঠ বা এল তরঙ্গ, প্রাথমিক ও গৌণ তরঙ্গের মিলিত প্রভাবে ভূমিকম্পের উপকেন্দ্রে পৃষ্ঠ তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে জীবন ও ধনসম্পত্তির যে ক্ষয়ক্ষতি হয় তার কারণ হচ্ছে এই তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ, এখানে 3টি ছবি দেখানো হয়েছে। 24, প্রশ্ন 15, পৃথিবীর নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ কেন? পৃথিবীর সকল নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণ, 1, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের পার্শ্ববর্তী পাতগুলো খুব সক্রিয় এবং সঞ্চরণশীল হওয়ায় এটি ভূমিকম্প প্রবণ। 2, এই অঞ্চলগুলো সমস্থিতি ভারসাম্যে আসার চেষ্টা করছে বলে প্রায় ভূমিকম্প হয়। 3,
নবীন ভঙ্গিল পর্বতে উত্থান প্রক্রিয়া এখনো চলছে বলে ভূমিকম্প প্রবণ। 4 নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিধস, হিমানি সম্প্রপাত এবং অন্যান্য কারণে ভূমিকম্প হয়ে থাকে। প্রশ্ন 16 মধ্য পৃথিবীর পার্বত্য বলয় কি? মধ্য পৃথিবীর পার্বত্য বলয় প্রতি ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয় পাত এবং আফ্রিকান পাতের মধ্যবর্তী নবীন ভঙ্গিল পার্বত্য বলয়কে বোঝায়। এই ভূমধ্য পার্বত্য বলয়ে দুটি প্রধান পর্বত গ্রন্থি রয়েছে, যথা পামির এবং আর্মেনীয় গ্রন্থি। এর পূর্ব দিকে হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন, আলতিনতাক, আরাকান ওয়ামা ইত্যাদি অসংখ্য মালভূমি এবং পশ্চিম দিকে হিন্দুকুশ, সুলেমান, ওলগুই, জাগ্রস, বাল্টিক, টরাস, ইউরোপে আল্পস ইত্যাদি পর্বত অবস্থিত। প্রশ্ন 17 প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেখলা কাকে বলা হয়? পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে অবস্থান করছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে উত্তরে আন্দিজ, রকি, আলাস্কা পর্যন্ত অংশে প্রায় 106টি আগ্নেয়গিরি রয়েছে, যার নিয়মিত অগ্নুদ্গম করে চলেছে। এর মধ্যে পিলি, কটোপ্যাক্সি, অকনকাগুয়া উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। আবার এশিয়ার পূর্বে বেরিং প্রণালী, অ্যালুশিয়ান, কামচাটকা, জাপান, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ অতিক্রম করে পশ্চিমে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে প্রসারিত অংশে প্রায় 304টি আগ্নেয়গিরি রয়েছে। এই অংশে ফুজিয়ামা, ক্রাকাতোয়া প্রভৃতি আগ্নেয়গিরি রয়েছে। সামগ্রিকভাবে প্রশান্ত মহাসাগরকে ঘিরে এই আগ্নেয়গিরি অবস্থান অনেকটা বলয়ের মতো বলে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা মেখলা বলা হয়। প্রশ্ন 18 ভারতে কিছু ভয়াবহ ভূমিকম্পের ঘটনা উল্লেখ করো। ভারতে প্রায় ভূমিকম্প হয় 1960 থেকে 1988 সালের মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রায় 3000 বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের ফলে ব্যাপক জীবনহানি ঘটে, বাড়িঘর ভেঙে পড়ে, রাস্তাঘাট, রেললাইন সব নষ্ট হয়। 1905 ভূমিকম্পের স্থান হিমাচল প্রদেশ, তীব্রতা 7.8, ক্ষয়ক্ষতি মানুষের মৃত্যু প্রায় 20,000। 1934 ভূমিকম্পের স্থান বিহারের মুঙ্গের জেলা, তীব্রতা 8.1, ক্ষয়ক্ষতি মানুষের মৃত্যু প্রায় 7,253। 1950 অসম, তীব্রতা 8.6, 1526 অসম ও বিহার। 1967 মহারাষ্ট্রের কয়না, তীব্রতা 6.5, ক্ষয়ক্ষতি মানুষের মৃত্যু 180। 1991 উত্তরাখণ্ড উত্তরকাশী, তীব্রতা 7.0, ক্ষয়ক্ষতি 2000 মানুষের মৃত্যু। পৃষ্ঠা 25। 1993 ভূমিকম্পের স্থান মহারাষ্ট্রের লাটুর, তীব্রতা হচ্ছে 6.2, ক্ষয়ক্ষতি 9748 জন। 2001 গুজরাটের কচ্ছ, 7.7, ক্ষয়ক্ষতি 2 লক্ষ মানুষের মৃত্যু। 2005 কাশ্মীর, তীব্রতা 7.6, 1,30,000 মানুষের মৃত্যু। 2011 সিকিম, 6.9, 118 জন মানুষের মৃত্যু। প্রশ্ন 19 ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া সম্ভব? কিভাবে? ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সেভাবে যায় না। বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর আচার আচরণ, পাতের গতি প্রকৃতি লক্ষ্য করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন। 1 ভূকম্প তরঙ্গ বিস্তারের গতিবেগ। উন্নত যন্ত্রের সাহায্যে শিলার স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূকম্প তরঙ্গের বিস্তারের গতিবেগ পরিবর্তন পরিমাপ করো। 2 ভূপৃষ্ঠের হেলে যাওয়া। ভূমিকম্পের ঘটার কিছু আগে উপকেন্দ্র অঞ্চলে ভূপৃষ্ঠ কিছুটা হেলে যায়। 3 শিলার বক্রতা। টিল্ট মিটার যন্ত্রের সাহায্যে শিলার উত্থান ও বক্রতা দ্বারা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব। 4 জীবজন্তুর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। সাধারণত ভূমিকম্পের আগে ক্যাটফিশ ভীষণ চঞ্চল হয়ে ওঠে, সাপ, ব্যাঙ, ইঁদুর গর্ত থেকে বেরিয়ে আসে, গরুর কান খাড়া হয়ে যায়। হাতির মধ্যে চঞ্চলতা থেকে বিজ্ঞানীরা ভূমিকম্পের পূর্বাভাস দেন। পৃথিবী ভূমিকম্প প্রবণ অঞ্চলের পরিচয় দেয়। পৃথিবীতে 2টি ভূমিকম্প প্রবণ অঞ্চল বলয় আছে। একটি পূর্ব দিকে হিমালয় থেকে পশ্চিমে আল্পস পর্যন্ত বিস্তৃত, অপরটি প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূল বরাবর বিস্তৃত। প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বলয়টি দীর্ঘতম, চিত্র 2.6। এই অঞ্চলের অন্তর্গত জাপানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। বছরে গড়ে প্রায় 1500 বার, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 4 বার। এজন্য জাপানে আরেক নাম ভূমিকম্পের দেশ। ভূমিকম্প প্রবণতার দিক থেকে জাপানের পর ইতালির নাম করা যায়। সাধারণত উত্তপ্ত বিন্দু থেকে ভূমিকম্পের সূত্রপাত হয়। পৃথিবীর উত্তপ্ত বিন্দু অঞ্চল ভূমিকম্প প্রবণ। এখানে একটি ম্যাপ দেখানো হয়েছে, তোমরা এটি রিডারের সাহায্যে পড়ে নাও। প্রশ্ন 21 পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেগুলোর সংক্ষিপ্ত বিবরণী দাও। পৃথিবীর বিভিন্ন দেশে এ যাবৎ বহু বিধ্বংসী ভূমিকম্প ঘটেছে, যেমন 1 1755 সালে পর্তুগালের লিসবনে ভূমিকম্পের ফলে প্রায় 6 মিনিটের মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ প্রাণ হারায়। 2 1920 সালে চীনের হাইওয়ান অঞ্চলে ভূমিকম্পে প্রায় 2,74,000 মানুষের প্রাণ হারায়।
1923 সালে জাপানে কোয়ান্টো অঞ্চলে ভূমিকম্পে প্রায় 1,43,000 মানুষ প্রাণ হারায়। 1970 সালে এক ভয়াবহ ভূমিকম্পে পেরুর আনকাস অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং 75,000 লোক মারা যায়। 5 সাম্প্রতিককালে যত ভূমিকম্প হয়েছে তার মধ্যে 1976 সালে 28শে জুলাই পূর্ব চীনের তাংসান অঞ্চলে ভূমিকম্পটি সর্বাধিক জীবনহানি ঘটে। এতে প্রায় 2,42,000 মানুষের মৃত্যু হয়। এই সময় রেক্টার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা যায় 7.5। 1922 লাভা নিঃসরণের ফলে সৃষ্ট ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করো। ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা প্রচন্ড চাপের মধ্যে থাকে। কোনো কারণে ওই চাপ হ্রাস পেলে ওপরে ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ছিদ্রপথ ধরে ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা প্রবল বেগে ওপরে উঠে আসে। পৃষ্ঠে 26 লাভারূপে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে সাধারণভাবে একে বলে অগ্নুৎপাত। অগ্নুৎপাতের সময় ম্যাগমা লাভা ছাড়াও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং বিভিন্ন প্রকার গ্যাসও বেরিয়ে আসে। বহির্মুখী ম্যাগমা, জলীয় বাষ্প, বিভিন্ন প্রকার গ্যাস প্রভৃতি প্রবল চাপে আগ্নেয়গিরি নিকটবর্তী অঞ্চলের সময় ভূমিকম্প হয়। যেমন 2006 সালে 27শে মে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যোগজাকার্তা শহরে প্রবল ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণ ছিল নিকটবর্তী মেরাপি আগ্নেয়গিরি লাভা নিঃসরণ তথা অগ্নুৎপাত। প্রশ্ন 23 ভূমিকম্প থেকে রক্ষা পেতে কি করা উচিত? ভূমিকম্প হঠাৎ করে হয় বলে এটি মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে। ভূমিকম্প থেকে রক্ষা পেতে এক ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত। 2 ভূমিকম্পের সময় ঘরে থাকলে খাটের নিচে বা শক্ত টেবিলের নিচে ঢুকে পড়তে হবে। 3 হাতের কাছে টর্চ, শুকনো খাবার, পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন। 4 ভূমিকম্প চলাকালীন সিঁড়ি ব্যবহার করা উচিত নয়। 5 বাড়িঘর নির্মাণের সময় ভূমিকম্প প্রতিহত করতে পারে এমন প্রযুক্তি ব্যবহার করা দরকার। 6 ভূমিকম্প চলাকালীন গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই থাকা উচিত। প্রশ্ন 24 অগ্নুৎপাতের কুফলগুলো আলোচনা করো। অগ্নুৎপাত এক ধরনের বিপর্যয়। কুফলগুলি হচ্ছে এক বিধ্বংসী অগ্নুৎপাতে বন, জনপদ, সভ্যতা পৃথিবী থেকে চিরকালের জন্য ধ্বংস হতে পারে। যেমন 1979 সালে প্রাচীন রূপে পম্পেই শহর মুহূর্তে মধ্যে ধ্বংস হয়ে যায়। 2 আগ্নেয়গিরি বিস্ফোরণের যে ছাই, ভস্য, বিষাক্ত গ্যাস বের হয় তা ঘন ধোঁয়ায় মেঘ সৃষ্টি করে এবং শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষ মারা যায়। 3 আগ্নেয়গিরি বিস্ফোরণে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরকে ধ্বংস করে। 4 আগ্নেয় বিস্ফোরণে গ্যাস, ভস্য, ধোঁয়া বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধ্য পায়। এতে পৃথিবীর তাপমাত্রাও হ্রাস পায়। প্রশ্ন 25 আগ্নেয়গিরি কাকে বলা হয়? আগ্নেয় পর্বত কিভাবে গঠিত হয়? ভূগর্ভের দুর্বল ফাটল ছিদ্র দিয়ে যখন ভূ অভ্যন্তরের গ্যাস, ছাই, জলীয় বাষ্প, ম্যাগমা ইত্যাদি বাইরে বেরিয়ে আসে তখন তাকে অগ্নুৎপাত বলা হয়। অগ্নুৎপাতের সময় সশব্দে বা নিঃশব্দে লাভা বহির্গমন ঘটে। এই সময় লাভা যখন ফাটলের চারদিকে স্তূপাকারে জমা হয় এবং ঠান্ডা বাতাসের সংস্পর্শে কঠিন হয় তখন তার শুষ্ক আকৃতি পর্বতের মতো দেখতে হয়। একে আগ্নেয়গিরি বলা হয়। আগ্নেয়গিরি সৃষ্টির কারণ এক বিজ্ঞানী ম্যাকডোনাল্ডের মতে নিমজ্জিত হয়ে সংঘর্ষকারী 2টি পাতের সংযোগস্থলে লাভা উদ্গীরণের ফলে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। 2 সমুদ্রতলের উপর অপসরী পাতসীমানা বরাবর দুর্বল অংশে এই ধরনের আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। 3 কখনো কখনো পাতের মধ্যস্থ ফলে তেজস্ক্রিয়জনিত উত্তাপ কেন্দ্র হটস্পট থেকে তৈরি হওয়া ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের সাহায্যে উঠে আসা ম্যাগমা এ ধরনের আগ্নেয়গিরি তৈরি করে। উদাহরণ জাপানের ফুজিয়ামা, ইতালির ভেসুভিয়াস, ভারতের ব্যারেন এ জাতীয় পর্বত। টিকা লেখো। প্রশ্ন 1 প্যানজিয়া। আলফ্রেড ওয়েগনার তার মহিসঞ্চারণ তত্ত্বে প্যানজিয়া শব্দটি প্রয়োগ করেন। তিনি মনে করেন যে আজ থেকে প্রায় 25 থেকে 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে পৃথিবীর সব স্থলভাগ একসঙ্গে ছিল। প্যানজিয়ার শব্দের মূল অর্থ সমস্ত ভূখণ্ড, অল ল্যান্ডস। ট্রিয়াসিক যুগে প্যানজিয়ার মধ্যবর্তী অংশ টেথিস নামে একটি মহিকাতে অবস্থান করত। প্যানজিয়ার উত্তর দিকের অংশ লরেসিয়া এবং দক্ষিণ অংশ গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত। ওয়েগনারের মতে মেসোজোয়িক যুগে প্যানজিয়া ভেঙে যায় এবং সরে গিয়ে বর্তমান পৃথিবীর স্থলভাগ এবং জলভাগগুলো গঠিত হয়েছে। প্যানজিয়া ভেঙে যাওয়ায় সরে যাওয়ার কারণগুলো হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল, প্লবতা এবং জোয়ার শক্তি। প্রশ্ন 2 মহিসঞ্চরণ। 1912 সালে আলফ্রেড ওয়েগনার তার গবেষণা গ্রন্থে মহিসঞ্চরণ তত্ত্বের পূর্ণাঙ্গ ভাবনা অবতরণ করেন। তার মতে কার্বনিফেরাস যুগে সমস্ত পৃথিবী একটিমাত্র ভূখণ্ড হিসেবে অবস্থান করত যার নাম প্যানজিয়া। একটি সমুদ্র অবস্থান করত যার নাম প্যানথালাসা। এই সময় প্যানজিয়ার দক্ষিণ অংশে গন্ডোয়ালান দক্ষিণ মেরুর কাছে অবস্থান করত। এরপর মহাদেশগুলি ক্রমশ নিরক্ষরেখার দিকে এবং পশ্চিম দিকে পরিভ্রমণ শুরু করে। নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তরের মূল কারণ হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল এবং প্লবতা।
পৃষ্ঠা 27। আর পশ্চিমে অগ্রসর হওয়ার কারণ জোয়ার শক্তি। ওয়েগনারের মতে হিমালয়, আল্পস, রকি পর্বতগুলো মহাদেশগুলো পশ্চিমের সরণের ফলে তৈরি হয়েছে। প্রশ্ন 3, পাত সঞ্চালন। পাত হলো সিয়াল ও সীমা সহ পৃথিবীর অশ্বমণ্ডলীয় স্তর, যা ছোট, বড়, পাতলা, অনমনীয়, কঠিন। পৃথিবীতে এরকম 6টি বড় এবং 20টি ছোট পাত রয়েছে। এই পাতগুলি বিভিন্ন কারণে সঞ্চালন। বর্তমানে জিপিএস পদ্ধতির মাধ্যমেও পাতের সচলতার প্রমাণ পাওয়া গেছে। পাতগুলি বিভিন্ন দিকে সচল, ফলে কখনো দুটো পাত মুখোমুখি হয়, কখনো কখনো সরে যায়, কখনো কখনো পাশাপাশি চলতে শুরু করে। একেই পাত সঞ্চালন বলা হয়। প্রশ্ন 4, সিসমোগ্রাফ যন্ত্র। শব্দের উৎস। গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে। SEISMOS থেকে সিসমো, SEISMO, যার অর্থ কম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। অর্থাৎ সিসমোগ্রাফ শব্দের অর্থ হচ্ছে ভূকম্পনের লেখচিত্র। কার্যকারিতা। 1, এই যন্ত্রটি মাটির গভীরে শক্ত করে পোঁতা থাকে, যাতে ভূমিভাগ কম্পনের সাথে সাথে যন্ত্রটি কেঁপে ওঠে এবং যন্ত্রে লাগানো কাগজে কম্পনের দাগ নথিভুক্ত করতে পারে। 2, বর্তমানে কম্পিউটারের সাহায্যে ভূমিভাগের কম্পন খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যায়। আবিষ্কারক। 1880 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনের উপযোগিতা। এই যন্ত্রে প্রাপ্ত তথ্য থেকে ভূমিকম্পের সময়, স্থায়িত্ব, তীব্রতা জানা যায়। প্রশ্ন 5, রিক্টার স্কেল। সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে যন্ত্র ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে তাকে রিক্টার স্কেল বলা। আবিষ্কারক। 1935 সালে মার্কিন ভূবিজ্ঞানী CF রিক্টার এই যন্ত্রটি আবিষ্কার করেন। বৈশিষ্ট্য 1, এই যন্ত্রের স্কেলে ভূমিকম্পের মাত্রা 0 থেকে 10 পর্যন্ত। 2, প্রতিটি মাত্রা বাড়ার সাথে সাথে ভূমিকম্পের তীব্রতা পূর্বের মাত্রার তুলনায় 10 গুণ বাড়ে। 3, স্কেলের প্রথম 5 মাত্রা পর্যন্ত ভূমিকম্পের কম্পন কম দেখালেও তারপর থেকে মাত্রা বৃদ্ধি পাওয়া অর্থ দ্রুত কম্পনের মাত্রা বেড়ে যাওয়া। বিধ্বংসী বিরাট অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি হলে 9.0 রিক্টার স্কেলে। প্রবল বড় এলাকা জুড়ে প্রবল ক্ষয়ক্ষতি 8.0। বেশি 100 কিলোমিটার বেশি স্থান ক্ষতিগ্রস্ত হয় 7.0। মাঝারি অল্প স্থানে সামান্য ক্ষতি করে 6.0। কম অনুভূত হয়, ক্ষতি করে না 5.0। মৃদু অনুভূত হয় না 4.0। নগণ্য 3.0। প্রশ্ন 6, উষ্ণ প্রস্রবণ। যেসব প্রস্রবণে জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেশি সেই সব প্রস্রবণকে উষ্ণ প্রস্রবণ বলা হয়। সৃষ্টির পদ্ধতি। ভৌমজল অনেক সময় ভূগর্ভের বেশি গভীরে উষ্ণ অঞ্চলে পৌঁছলে সেখানকার তাপে উত্তপ্ত হয়ে ভূপৃষ্ঠে ফাটল বা ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসে। উদাহরণ 1, আমাদের রাজ্যে বক্রেশ্বর, বিহারের রাজগীর, হিমাচল প্রদেশে মণিকরণে এরকম উষ্ণ প্রস্রবণ রয়েছে। প্রশ্ন 7, গিজার। যে উষ্ণ প্রস্রবণে জল এবং বাষ্প কিছু সময় ব্যবধানে উপরের দিকে প্রবল বেগে উত্থিত হয় তাকে গিজার বলা হয়। পৃষ্ঠা 28, সৃষ্টির পদ্ধতি। 1, ভৌমজল ম্যাগমার সংস্পর্শ হলে ফুটতে থাকে এবং বাষ্প তৈরি করে। ওই বাষ্প উপরে ওঠার জন্য চাপ দেয়, জলস্তর উপরে উৎক্ষেপিত হয়। 2, জল এবং বাষ্পের উপর উৎক্ষেপণের ফলে গিজারের ছিদ্রপথে বাষ্পের চাপ কমে যায়, সেখানে পুনরায় ঠান্ডা জল প্রবেশ করলে উত্তপ্ত হয়। উষ্ণ জল এবং বাষ্প পুনরায় উৎক্ষিপ্ত। উদাহরণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেইথফুল গিজার থেকে প্রায় 45 মিনিট অন্তর উষ্ণ জল ওপরে ওঠে। প্রশ্ন 8, উত্তাপ কেন্দ্র। ভূত্বকের গভীরে কোথাও কোথাও উত্তাপ বেশি হওয়ার জন্য পদার্থ গলতে শুরু করে এবং সেখান থেকে ম্যাগমা নির্গত হতে শুরু করে। এই স্থানগুলোকে উত্তপ্ত কেন্দ্র বলা, হটস্পট। সৃষ্টির কারণ। ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়াজনিত উত্তাপ বৃদ্ধির জন্য উত্তাপ কেন্দ্র গঠিত হয়। হাওয়াই দ্বীপে মৌনাকিয়া এই ধরনের তপ্তবিন্দু। বৈশিষ্ট্য, উত্তাপ কেন্দ্রের উপর আগ্নেয়গিরি অবস্থান করতে পারে। 2, এই স্থানগুলি অগ্নুৎপাতে আপাত স্থানান্তরের হার সমুদ্রতলের বিস্তারের হারের সমান। 3, পৃথিবীতে 21টি তপ্তবিন্দুর হদিশ পাওয়া গেছে। উদাহরণ, মধ্য সাহারা, টিবেস্টি, হগার, জেবেলমারা প্রভৃতি মহাদেশীয় পাত সীমানা মধ্যস্থলে অবস্থিত তপ্তবিন্দু। প্রশ্ন 9, বিদার অগ্নুৎগম। ভূ অভ্যন্তরে ম্যাগমা যখন বিস্ফোরণ না ঘটিয়ে ছোট বড় ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বিদার বা ফিসার অগ্নুৎগম বলা হয়। বৈশিষ্ট্য, এই ধরনের অগ্নুৎপাতে কোনো জ্বালামুখ থাকে না এবং ফাটলগুলো বেশ লম্বা হয়। কোনো বিস্ফোরণ ছাড়া নিঃশব্দে লাভা নিঃসরণ ঘটে। এই ধরনের লাভা ক্ষারকীয় তরল প্রকৃতির হয়। উদাহরণ, ভারতের দাক্ষিণাত্যের লাভা মালভূমি বা ডেকান ট্র্যাপ এই জাতীয় অগ্নুৎগমের ফলে সৃষ্ট হয়। প্রশ্ন 10, মার্সেলি স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় মার্সেলি স্কেলের সাহায্যে। ইতালি ভূকম্পবিদ জি মার্সেলি ভূমিকম্পের তীব্রতা মাপক
যে স্কেল আবিষ্কার করেন সেটি হলো মার্সেল স্কেল। এই স্কেলের তীব্রতার মাত্রাকে 12টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেখানে মাত্রা I ইকুয়াল টু ধ্বংসবিহীন, 2 to 3 ইকুয়াল টু অল্প ধ্বংস, 4, 5 সামান্য ধ্বংস, 6, 7 মাঝারি ধ্বংস, 8 to 9 হচ্ছে বেশিরভাগ ধ্বংসপ্রাপ্ত এবং 10 to 12 হচ্ছে সবকিছুকে ধ্বংস ও ধূলিসাৎ করে। প্রশ্ন 11 সুনামি নামের উৎস। সুনামিটি জাপানি শব্দ সু, TSU শব্দের অর্থ বন্ধ এবং নামি NAMI অর্থ ঢেউ, অর্থাৎ সুনামি হলো সমুদ্র সংলগ্ন সামুদ্রিক ঢেউ। সৃষ্টির কারণ সমুদ্রের তলায় ভূমিকম্প ঘটলে সামুদ্রিক ভূত্বকের স্থানচ্যুতি ঘটে, তখন একটি পাত অপরটির উপর উঠে যায় বা একটি অন্যের ভেতর ঢুকে যায়। সমুদ্রবক্ষের এই আকস্মিক ওঠানামায় ভূমিকম্পে উপকেন্দ্রের জল সেই মুহূর্তে অনেক উঁচু হয়ে ওঠে এবং উপকূলের দিকে এগিয়ে যায়। 1. ভূমিকম্পের আগে সমুদ্রতল সমুদ্রপৃষ্ঠ চ্যুতি রেখা, মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাত। 2. ভূমিকম্পের সময় সমুদ্রতল সমুদ্রপৃষ্ঠ ভূমিকম্পের উৎস, চ্যুতির ফলে সমুদ্রপৃষ্ঠে উত্থান ঘটে মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাতেরই। 3. সুনামির উৎপত্তি বহির্মুখী সমুদ্র তরঙ্গ, মহাসাগরীয় পাত থেকে ভূমিকম্পের উৎস। 4. সুনামি তটভূমির দিকে বৃহৎ আকৃতির সমুদ্র তরঙ্গ। বৈশিষ্ট্য: এই ঢেউ কয়েক মিটার উঁচু হয়ে সমুদ্র উপকূলে আছড়ে পড়ে। 2. এই সমুদ্র তরঙ্গ ঘন্টায় প্রায় 700 থেকে 800 কিলোমিটার বেগে ধেয়ে আসে। 3. উপকূলের কাছে সমুদ্র তরঙ্গ 30 থেকে 40 মিটার উঁচু হয়ে আছড়ে পড়ে। 4. সুনামি দীর্ঘস্থায়িত্ব এবং অধিক উচ্চতার জন্য বিধ্বংসী ক্ষমতা খুব বেশি। পৃষ্ঠা 29 উদাহরণ: 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে বার্মা পাতের নিচে ভারতীয় পাত প্রবেশ করায় ব্যাপক সুনামি ঘটেছিল। ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 8.9। সুনামিতে প্রায় 65,000 মানুষ মারা গিয়েছিল। প্রশ্ন 13 পি তরঙ্গ। যে তরঙ্গ কেন্দ্র থেকে সর্বপ্রথম উপকেন্দ্রে এসে পৌঁছায় তাকে পি তরঙ্গ বলা হয়। এই তরঙ্গ খুবই শক্তিশালী। ভূ অভ্যন্তরে কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ প্রবাহিত হতে পারে। বৈশিষ্ট্য: 1. এটি সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। 2. এর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। 3. যে বস্তুর মধ্যে দিয়ে তরঙ্গ যায় সে বস্তুর কণাগুলো তরঙ্গের অভিমুখের সমান্তরালে কাঁপতে থাকে। 4. এর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 5 থেকে 14 কিলোমিটার। 5. এটি সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন তরঙ্গ। প্রশ্ন 14 এস তরঙ্গ। পি তরঙ্গের পরবর্তী ভূকম্পীয় তরঙ্গ হল এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ। এই তরঙ্গের অন্য নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। বৈশিষ্ট্য: 1. এই তরঙ্গ যেদিকে ধাবিত হয় মাধ্যমে বস্তুর কণাগুলোকে উল্লম্বভাবে কম্পিত হয়। 2. এই তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরে খুব দূরে অগ্রসর হতে পারে না। 3. এই তরঙ্গে পি তরঙ্গের চেয়ে দুর্বল আস্তে আস্তে যায়। 4. এই তরঙ্গ কেবল ভূ অভ্যন্তরে কঠিন অংশের মধ্যে দিয়ে যেতে পারে। প্রশ্ন 15 এল তরঙ্গ। ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে এল তরঙ্গ বলা হয়। এর এস তরঙ্গের পর অবশেষে গ্রাহক যন্ত্রে পৌঁছায়, একে পার্শ্ব তরঙ্গও বলা হয়। বৈশিষ্ট্য: 1. পি এবং এস অপেক্ষায় তরঙ্গ দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী। 2. এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়। 3. এই তরঙ্গ ভূপৃষ্ঠে সর্বাধিক ক্ষতি করে। 4. এই তরঙ্গের গতিবেগ পি এবং এস তরঙ্গ থেকে কম। 5. কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রবাহিত হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।